নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। অবসরকালীন ভাতা এক অনন্য নিরাপত্তার বিষয়। আর্থিক দুশ্চিন্তার ভার অনেকটাই লাঘব হয়। সেই ভাবনা থেকেই সারা দেশে জাতীয় পেনশন প্রকল্প বাৎসল্য বা এনপিএস বাৎসল্য নিয়ে ঘোষণা ছিল চলতি বাজেট প্রস্তাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাত ধরে সেটা চালু হওয়ার আনুষ্ঠানিকতায় অত্যাধুনিক প্রযুক্তিতে সামিল ছিল রাজ্যের সিপাহীজলা জেলার শেকেরকোট। খরচা করবো না এমন না, আমার কাছে যদি পকেট মানি চললো আমাকে 9 টাকায় হচ্ছে 9 টাকাটা খরচ করবো। আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি আমাদের জন্য একটি এনপিএস স্কিম খুলেছেন, যেটা হলো পেনশনের জন্য। এই পেনশনটা হলো মানে 0 থেকে 18 বছর অবধি যারা আছে তাদের জন্য। তারা বা তাদের অভিভাবকরা যদি বছরে 1000 টাকা করেও তাদের অ্যাকাউন্টে জমা করেন, তাহলে তারা 60 বছর পরে একটি পেনশন পাবেন, যেটা তাদের ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম আমাদের জন্য একটি খুবই ভালো স্কিম অর্থাৎ এনপিএস বাৎসল্য স্কিমের উদ্ভাবন করেছেন। এই স্কিমের মাধ্যমে আমরা অনেকভাবে উপকৃত হতে পারি। এই স্কিমের মাধ্যমে যদি আমরা আমাদের দৈনন্দিন যে আমরা টিফিন খরচ পাই বা বিভিন্ন জিনিসপত্র কেনার পর আমাদের স্টাডি মেটেরিয়াল কেনার পর যে 4-5 পয়সা বা 10-12 টাকা আমাদের কাছে থেকে যাবে, তা যদি আমরা প্রত্যেক দিন সামান্য করেও জমাই, তাহলে আমরা ভবিষ্যতে তার থেকে খুব ভালোভাবে উপকৃত হতে পারবো। আমরা যদি আমাদের এই জমানো টাকাকে আমাদের নির্দিষ্ট একটি ব্যাংকে বা আমাদের পিতামাতার কাছে জমা রাখি, তাহলে ভবিষ্যতে আমরা খুব ভালোভাবে উপকৃত হতে পারবো। যখন ভবিষ্যতে আমাদের 60 বছরের ঊর্ধ্বে তখন আমাদের কার্যক্ষমতা হ্রাস পাবে, তখন আমরা খুব ভালোভাবে আমাদের এই টাকা ব্যবহার করতে পারবো এবং আমরা এটাকে নিজের কাজে লাগাতে পারবো। দিল্লির যে লাইভ টেলিকাস্ট হচ্ছে এনপিএস বাৎসল্য নিয়ে, আমরা সরাসরি এখানে দেখছি। আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি আমরা আমাদের ন্যূনতম তাদের জন্য 1000 টাকা করেও রাখি, আমরা মা বাবা হিসাবে বা অভিভাবক হিসাবে, তবে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই টাকাগুলো তারা খরচ করতে পারবে এবং এই টাকাগুলি যদি তারা তাদেরও আরও 60 বছর বয়স পর্যন্ত রাখতে পারে, তাদের অবসরকালীন সময় পর্যন্ত রাখতে পারে, তাহলে তারা একটা ভালো পেনশন পাবে ঘরে বসে এবং স্বনির্ভর থাকবে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এবং এই যে 0 থেকে 18 বছর বয়সের এই অপ্রাপ্ত বয়স্কদের জন্য যে এই স্কিমটা, একটা অপ্রাপ্তবয়স্কদের জন্য একটা সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনৈতিক কাঠামো খুব বলিষ্ঠ হবে বলে আমি মনে করি। देखिए एनपीएस वात्सल्य योजना है, केंद्रीय सरकार द्वारा लॉन्च किया गया है और ये योजना आत्म सुरक्षा और सामाजिक सुरक्षा के लिए बहुत बड़ा कदम है। लोगों में आत्म सुरक्षा, आत्मनिर्भरता और सही मायने में देखो तो शुरुआत के एज से बचत की भावना को केंद्रित करना भी, अपने अर्ली एज में से बचत करने के लिए और अपने ओल्डर एज के लिए। यंगर एज आपने देखा होगा कि हमने अभी जो कुछ बच्चों को जो प्राण कार्ड दिया है, जो बच्चे अभी स्कूल में हैं, अगर वो स्कूल से अभी उनमें अगर कुछ भावना अगर उसमें आती है कि हम अगर कुछ पैसा इसमें सेविंग करते हैं तो ये हमारे ओल्डर एज में क्या होता है। ये जो स्कीम है इसमें मिनिमम 1000 से स्टार्ट हो सकता है, मिनिमम 1000 पर ईयर, और मैक्सिमम की इसमें कोई समय सीमा नहीं है। 18 साल से कम उम्र के लोग इसमें इनरोलमेंट हो सकते हैं और शुरुआत में तो पेरेंट्स के केवाईसी डॉक्यूमेंट्स एंड बच्चों के डेट ऑफ बर्थ प्रूफ के साथ में ही इसका इनरोलमेंट हो जाएगा। पेरेंट्स भी जमा कर सकते हैं, बच्चे भी जमा कर सकते हैं। 18 साल पूरा होने के बाद ये ऑटोमेटिकली ये नॉर्मल एनपीएस अकाउंट में कन्वर्ट हो जाएगा। पीएफआरडीए द्वारा संचालित जितने भी पेंशन रेगुलेटरी फंड हैं उनमें इनका फंड का रेगुलेशन होगा और उसमें किसी में भी सिलेक्शन कर सकते हैं। सिलेक्शन की सुविधा हमारे पास में है। इवन हम बीच में विड्रॉ भी कर सकते हैं और 18 साल पूरा होने के बाद हमें स्कीम को अगर 2.5 लाख से ऊपर का फंड है तो 80% छोड़ करके 20% में विड्रॉ कर सकते हैं और 2.5 लाख से अगर कम का फंड है तो इसमें पूरा का पूरा पैसा भी हम निकाल सकते हैं। मतलब इसमें भी पूरी की पूरी फ्लेक्सिबिलिटी पब्लिक के पास है। इसमें कोई बाइंडिंग भी नहीं है कि लोग इतना ही जमा करेंगे या इससे कम जमा कर सकते हैं या ज़्यादा जमा कर सकते हैं।
পুরুষরা বিভিন্ন যানবাহন চালান, সেটা খুবই স্বাভাবিক অভিজ্ঞতা। কিন্তু আজকের দিনে অবস্থা বদল হতে হতে মহিলাদেরও আর সার্বিক প্রয়োজনের তাগিদে বিভিন্ন যানবাহনের চালকের আসনে বসতে হচ্ছে। বড় শহর মহানগরে সেটা স্বাভাবিক হলেও রাজ্যে এই ব্যাপারটা স্বাভাবিক হওয়ার গতি খুবই ধীর। একে গতি দিতেই কেন্দ্রীয় সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অর্থানুকূল্যে আগরতলার অদূরে চলছে মহিলাদের ড্রাইভিং শিক্ষা কেন্দ্র। জিরানিয়াতে অবস্থিত ইনস্টিটিউট অব ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারে ছেলেদের পাশাপাশি মেয়েদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হয়েছে 1 মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি। রাজ্য সরকার এবং টাটা মোটরস লিমিটেডের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচিতে মেয়েদের প্রথম ব্যাচে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 45 জন প্রশিক্ষণ নিচ্ছেন। হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি ট্রাফিক নিয়মাবলী সম্বন্ধেও তাদের শিক্ষা দেওয়া হয়। ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের আর্থিক সহায়তায় এই কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানে রয়েছে 40 আসন বিশিষ্ট একটি হোস্টেল, যেখানে বিনামূল্যে প্রশিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ নিতে এসে অনেকটাই লাভবান বলে জানালেন তারা। আমি সাগরিকা মালাকার ধর্মনগর কল্যাণী শক্তি সদন থেকে এসেছি। আমি একজন কলেজ ছাত্রী। এখানে এসেছি ড্রাইভিং শেখার জন্য, আর LMB শিখছি, আর লগে স্কুটারও শেখানো হচ্ছে। আর এখানে এসে খুবই ভালো লাগছে। আর এখানে স্যার তারা খুবই সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন। আর হোস্টেলে থেকে আমরা শিখছি, কোনো অসুবিধা এখানে নেই। Ani mung Bornali Deborma, ang Champong Nogoni Fayo, ang oro LMB ni Sirna Fayo and Scooty Bus Sirnai. Koro class rocks jangno bujugruman kahamken bujugo friendly khaye jate jang bujina bagay. আমার নাম মেঘা গোয়ালা, আমি থাকি ধর্মনগরে। এখানে এসে আমি ড্রাইভিং শিখা জিরানিয়া। তো এখানে হোস্টেলে ড্রাইভিং শিখাইতেছি, গাড়ি স্কুটি। তো অনেক ভালো কথা, আমরা জীবনে আগাইতে পারতাছি। এই ধরনের কোর্সে গুরুত্বের কথা জানালেন প্রশিক্ষক সন্দীপ দেবনাথ। এবং তারা কি গাড়ি রাস্তা ভিতরে যে চলতেছে, গাড়িতে কি কি জিনিস লাগানো থাকে, একটা জেনারেল জিনিসটা জানানো হয়। যেরকম এটা একটা নলেজ গিভেন হোক, সবাই জিনিসটা জানো, সেই জিনিসটা নিয়ে আইতেছি। আর যারা আমরা ইঞ্জিন কি আছে, ইঞ্জিনের ব্যাপারে জানানো, গিয়ার বক্স, ট্রান্সমিশনস, এইসব জিনিসের ব্যাপারে আমরা নলেজ দেওয়া হইতেছে আর কি। সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ LB জামাতিয়া জানালেন, এই ধরনের প্রশিক্ষণ মহিলাদের অনেকটাই স্বাবলম্বী করে তুলতে সহায়তা করবে। এখানে আমাদের যে ট্রেনিংটা দেওয়া হয় এটা গাড়ির উপরে, আর পাশাপাশি আমাদের রুট সেফটির উপরেও এটাকে একটু নজরে আনতে হয়। তারা এখানে হোস্টেল আছে আমাদের 40 সিটিং ক্যাপাসিটি, তো এখানে 40 জনের থাকার ব্যবস্থা আছে। আমরা চাই এখানে যে ট্রেনিংটা হয়, তো এখান থেকে যারা ট্রেনিং করে যায় তারা যাতে আমাদের রাস্তার মধ্যে যাতে ভালোভাবে সুস্থভাবে যাতে তারা গাড়ি চালাতে পারে এবং স্বনির্ভর হতে পারে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে জিরানিয়ায় গড়ে উঠেছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং রিসার্চ সেন্টার, যেখানে মহিলাদের গাড়ি চালানোর পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুটি চালানোরও। এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই হলো, যাতে করে মহিলাদের স্বনির্ভর করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17ই সেপ্টেম্বর সারা দেশেই বিশেষভাবে পালিত হলো। আর তা শুধু একটি দিনেই সীমাবদ্ধ থাকলো না, আজ তো পক্ষ জুড়ে চলতে লাগলো স্বচ্ছতা বা পরিচ্ছন্নতাই সেবা কর্মসূচি। গোমতী জেলার উদয়পুরে এরই রাজ্য স্তরের আয়োজনে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ত্রিপুরা সরকার জিতেন্দ্র মজুমদার আমরা মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি মাননীয় বিধায়ক। আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি। এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিগত বছর 10 বছর আগে যদি আমরা দেখি, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছতা অভিযান, শুধু আমি ঝাড়পোছ করলাম, রাস্তাঘাট পরিষ্কার করলাম, অফিস পরিষ্কার করলাম, সেটা না, মনের থেকেও যে অস্বচ্ছতার যে আমাদের ভিতরে ঢুকে আছে, সেগুলো প্রেমের ভিতর যেগুলো ঢুকে আছে, তার থেকেও আমাদের এই স্বচ্ছতা অভিযান প্রয়োজন। রাজনীতি হোক, কাজকর্মে হোক, সব জায়গায় এই স্বচ্ছতা অভিযান দরকার।
একদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন, অন্যদিকে বিশ্বকর্মা পুজো বা নবায়িত বিশ্বকর্মা জয়ন্তী। রাজ্যের বুকে ব্যাপক তৎপরতা ছিল বিভিন্ন ছোট বড় শিল্প প্রতিষ্ঠানে। আগের ছবি বদলে গেলেও দূরদর্শনের যন্ত্রজীবীরা সহ অনেকেই ধরে রাখলেন বা রাখতে চেষ্টা করলেন পুজোর আগের অনেক নজির। কথিত আছে দেবশিল্পীর আরাধনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব মরশুম। এবছর রাজধানী আগরতলায় বড় বাজেটের পুজো তেমন না থাকলেও মোটর স্ট্যান্ডগুলোতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বাড়িঘরে পূজিতা হচ্ছেন দেবশিল্পী। আগরতলার নাগেরজলাস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে বাস জিপ চালক সংঘের উদ্যোগে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়েছে। টিএসআরের দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরে প্রতি বছরের মতো এবারেও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। অপরাধী দমনে টিএসআর জওয়ানদের অন্যতম হাতিয়ার হলো আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলো ভালো রাখতেই এবছরও পুজোর আয়োজন হয়েছে। বিশ্বকর্মা প্রতিমার পাশেই আগ্নেয়াস্ত্র রেখে পুজো করা হয়। এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের বাহিনীতে। সাথে পূজার সাথে আমাদের অস্ত্র পূজাও হয়। তারপর আমাদের বিভিন্ন গাড়ি যে ভেহিকেলস আছে সেগুলোরও পূজা হয়। মতলব যন্ত্রাংশ যেগুলো আছে বাহিনীর মধ্যে সেই সব যন্ত্রাংশের পূজা হয়। ইলেকট্রিক্যাল যে গুডস আছে সেগুলোরও পূজা হয়। আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড স্থিত ত্রিপুরা ট্রাক ড্রাইভার্স মজদুর সংঘের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। চন্দ্রপুর স্থিত ত্রিপুরা অটো রিক্সা চালক সংঘ এবং বাস জিপ চালক সংঘের উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরেও পুজোর আয়োজন করা হয়েছে। ডিডি ত্রিপুরায় প্রতিবারের মতো এবারেও কারিগরি বিভাগের উদ্যোগে ধর্মীয় আচার মেনে বিশ্বকর্মা পুজো করা হয়। সব মিলিয়ে দুর্গাপূজার প্রাক লগ্নে দেবশিল্পীর আরাধনায় মাতোয়ারা গোটা রাজ্য। গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের দুধ খাওয়ান এমন মায়েদের সঙ্গে শিশুদের পুষ্টির নিশ্চয়তা কিন্তু রীতিমতো একটা ভাবী প্রজন্মের সুস্থতা বেড়ে ওঠার যোগসূত্র। কিন্তু সেখানটাতে নানা কারণে ঘাটতি কাটানোতে ত্রুটি থেকেই যাচ্ছে। তাই নিয়ম করে পুষ্টি মাসের ভাবনা এই সেপ্টেম্বর মাসে। সপ্তম জাতীয় পুষ্টি মাসের কর্মসূচি ছিল এই সপ্তাহে। আমরা ভবিষ্যৎ নিয়ে চলতে থাকুক। আর এভাবে সিনহা, শ্রীমতী মাম্পি রায় এবং সময় রক্তাল্পতা দেখা যায়, তাই যখন এই শিশু জন্ম হয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম 1000 দিন অর্থাৎ 3 বছর সেই শিশুটার দিকে। কারণ তাকে যদি আমরা সঠিক পরিমাণ তার পুষ্টিকর খাবার না দিতে পারি তাহলে তার যে শরীরের গঠন বা তার মানসিক বিকাশ সেটা ব্যাঘাত ঘটে। সকলে মিলে আমরা যদি বালিকা বিবাহ বন্ধ করা, মাদেরকে পুষ্টিকর খাবার ব্যবস্থা, তাদেরকে সুস্বাস্থ্য রাখা, আমাদের এই পোষণ মাসের যে লক্ষ্য সেটাকে সফল করা, সেটা সম্ভব হবে। আমাদের 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেকটাকে আমরা আপগ্রেড করতে যাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের যেগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটাকেই আমরা আপগ্রেড করব। 4 লক্ষ পেনশনার আগস্ট মাস পর্যন্ত আমরা সকলের পেনশন সকলের খাতাতে পৌঁছে দিয়েছি। 1-2 যারা পেনশন পান না আমরা তাদেরকে বারবার আমরা অনুরোধ করি আপনারা আসুন, আমাদের সিডিপিওর সঙ্গে যোগাযোগ করুন, আমাদের দপ্তরে যান। রাজ্যের নতুন পর্যটক আকর্ষণের আনুষ্ঠানিক ঠিকানা ধলাই জেলায় সানাইয়া রিয়াংপাড়ার সুলমা ডুঙ্গুর তুইসুই জলপ্রপাত। এই ঠিকানার সঙ্গে উদ্বোধক হিসেবে রাজ্যবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভ্রমণ পিপাসুদের কাছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 4,70,000 লোক এখানে ত্রিপুরাতে এসছে এবং ফরেনার যারা তারা এসছে প্রায় 75,000-এর উপরে। তাহলে টোটাল 5,45,000 এই 1 বছরে আমাদের এখানে এসছে। আরো বাড়বে, তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন আমাদের বাড়বে। তো সেই দিকে আমাদের পর্যটন দপ্তর, ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে। আমাদের টুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে যে হাউস বোট
আমরা ডুম্বুর লেকে বা অন্যান্য জায়গায়ও এটারও সেখানে করা হবে। যা একসময় একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, একটা জঙ্গলে পরিণত ছিল, আজকে এই এলাকা আমাদের রাজ্যের এবং বহির্রাজ্যের মানুষের জন্য একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। যে পর্যটনকে কি করে শিল্পের আকার দেওয়া হয়েছে এবং পর্যটনকে কি করে রেভিনিউ জেনারেশন, মানুষের লাইভলিহুড কি করে পর্যটনের মাধ্যমে সেখানে আনা যায়। রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে আজ যুক্ত হলো দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের পর্ব। একযোগে গোমতী জেলায় পানীয় জল সম্প্রসারণ প্রকল্পের পাশাপাশি জেলা পুলিশ সুপার কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উদয়পুরে দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। প্রথমে তিনি মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে পানীয় জল সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদয়পুর শহর সহ রাজ্যের 12টি শহর এলাকায় জল সরবরাহের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ডিপ টিউবওয়েল, আয়রন রিমুভাল প্ল্যান্ট, জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি এই প্রকল্পে গড়ে তোলা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 530 কোটি টাকার আর্থিক সহায়তা করা হবে এই কাজগুলি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই হলো বর্তমান সরকারের প্রধান কাজ। এবং এডিবির পক্ষ থেকে 12টি শহরে আউট অফ 530 করোড় থেকে 330 কোটি টাকা এখন পর্যন্ত অনুমোদন দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যে 36 মাসের মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করতে হবে। প্রতিটা পয়সা, প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয়, এতে করে প্রায় 75,000 ফ্যামিলি, 75,000 ফ্যামিলি, প্রায় 4 লক্ষ লোক এই যে প্রকল্প তাতে করে কিন্তু লাভ হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই প্রকল্প চালু হলে উদয়পুরে পানীয় জলের সমস্যা আর থাকবে না। বন্যার হাত থেকেও মানুষকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই রাজ্যের যা ছিল না, বহু প্রকল্প, বহু ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের সরকারের সময় শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্য শহরের নগর পঞ্চায়েত, পুর পরিষদের জনপ্রতিনিধি এবং আধিকারিক ভার্চুয়ালি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সহ নগর উন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকরা এবং স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে অমৃত মিত্র প্রকল্পে ভালো কাজ করার জন্য 3টি স্বসহায়ক গোষ্ঠীকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা। অন্যদিকে জগন্নাথ দিঘির পূর্ব পারে গোমতী জেলা পুলিশ সুপার অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিএসএফ এর বাগমা সেক্টরের ডিআইজি সহ রাজ্য পুলিশ ও বিএসএফ এর অন্য আধিকারিকরা। সেখানে মুখ্যমন্ত্রীকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। 12 কোটিরও বেশি অর্থ ব্যয় করে গড়ে তোলা হবে এই জেলা পুলিশ সুপারের নতুন বাড়ি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে হতে হবে মানব বান্ধব, পুলিশকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতেও আহ্বান জানান তিনি। রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে 2022-এর তুলনায় এখন বর্তমানে প্রায় 21%, 21% আসছে। সম্পত্তিগত যে প্রবলেম থাকে সবসময় আমরা জানি, সেগুলোতে 18% আসছে। এবং থানাগুলোতে আমি বারবার বলবো, যারা পুলিশ স্টেশনে থাকেন তাদের মানব বান্ধব যেন হয়, ব্যবহার যেন ভালো হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জেলা পুলিশ সুপার অফিসের গুরুত্ব তুলে ধরে ভাষণ দেন। এবং এটা খুব সুন্দর পরিবেশ। আগে যে একটা অবস্থায় ছিল সেটা অবশ্যই এই নতুন করে সাজিয়ে তোলা এবং তারপর এই অফিস উন্নত মাত্রা নেবে। এবং সেই সঙ্গে অবশ্যই সেখানে আমরা আশা করি আমাদের নতুন এসপি অফিসের মাধ্যমে যেখানকে আরো বেশি করে তাদের কাজের সুযোগ হবে, মানুষের কাছাকাছি আসা, শহরের মধ্যে থাকা এবং খুব ইজিলি যেখানে এসপি অফিসের কোনো প্রয়োজনে মানুষ আসতে পারে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। We are planning to build a ground plus 4th floor building with the latest modern amenities, including lift and conference hall. We will also integrate all our latest gadgets of CCTV, video wall, monitoring systems, etc. here. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আজ 1 বছর পূর্তি। 2023 সালের বিশ্বকর্মা পুজোর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই উপলক্ষে আজ আগরতলার ব্যাম্বো অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2023 সালে বিশ্বকর্মা পুজোর দিনে শুরু হয়েছিল বিশ্বকর্মা যোজনা। প্রান্তিক এলাকায় যেসব মানুষ ঐতিহ্যবাহী শিল্পের কাজ করে চলেছে, তাদের কর্মপদ্ধতি এবং জীবনযাপনের মান উন্নয়ন, কাজের আধুনিকীকরণ এবং কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ প্রকল্পের সূচনা করেছিলেন।
আজ এই উপলক্ষে আগরতলার খেজুর বাগান স্থিত ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত এই প্রকল্পে 51,000-এর বেশি আবেদন করেছেন। 4,300 জনকে ঋণের জন্য বেছে নেওয়া হয়েছে, 1,300 জনকে ঋণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এখন পর্যন্ত এই ত্রিপুরা রাজ্যে প্রায় 51,305টি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে 18,000 কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মোট 6,000 কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তার মধ্যে 4,300 জন কারিগরকে লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 1,300 জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ঋণ পেয়ে খুশি সিদাই মোহনপুরের তপন সরকার এবং ধর্মনগরের শরীফ উদ্দিন। ওই তো লোন পাই সেটা আমি যে কাজ করতাম, কাজটা আমি একটা স্বাবলম্বী হতে পারছি। তারপরে আমি যে জিনিসপত্র আসলো আমি দামে দামে কিনতে পারছি না, ওখানে টাকাটা এখন আমি কিনতে পারছি। 7 দিনের ট্রেনিং দিয়েছি, 1 লাখ টাকা লোন নিয়েছি। ওই ব্যবসার কাজে ওই বিল্ডিং এর মাল মেটেরিয়াল যেটা আমার দরকার এটাই আমি কিনছিলাম। ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারে বাঁশ বেতের কাজে যুক্ত শিল্পীরা প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি। পয়সা লাগে আমরা ট্রেনিং করতে পারি না, ইচ্ছা থাকলেও আমরা পারি না। যেহেতু মোদিজি আমরা একটা সুযোগ করে দিছে বিশ্বকর্মা যোজনার থেকে, এটাতে আমরা অনেক খুশি। আমরা অনেক ফারাক। আমি বাড়ির তো নিজে সেভাবে করতাম, এদিকে তো মনে করেন আমরা ট্রেনিং নিতে আসছি, আমরা আরো ভালো ভালো কাজ শিখতেছি। এটাই আমরা যাতে কর্ম করে খাইতে পারি। এখন তো আমরা মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আর এমনি হলে তো আমরা নিজস্ব কোনো একটা ব্যবস্থা করতে পারি। ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ অভিনব কান্ত জানান, ইতিমধ্যে 3 শতাধিক বিভিন্ন ক্ষেত্রে কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। इंस्टीट्यूट में 2 तरह की ट्रेनिंग चल रही है, बैम्बू कारपेंटर एंड बास्केटरी। तो ये हमारा कंटिन्यूस प्रोसेस है। अभी हमने आज तक करीबन 300 के करीब ट्रेनीज पास आउट करे हैं और ये हमारा टारगेट कंटिन्यूसली चलता रहता है। ये एक स्पेशल तरह का ट्रेनिंग है, बहुत बढ़िया। इसका कॉन्सेप्ट ये है कि 5 दिन का ट्रेनिंग होता है, उसमें हम सॉफ्ट स्किल भी देते हैं। उसके अलावा जो इनका इम्प्रूव टूल किट है, टूल किट कैसे यूज़ करना है उसकी भी ट्रेनिंग दी जाती है। বিশ্বকর্মা যোজনার বর্ষপূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের ঊর্ধ্বা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং কর্মসূচির সরাসরি সম্প্রচার করা হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সাথে যুক্ত 18 ধরনের ঐতিহ্যবাহী কারিগররা সুবিধা পেয়ে খুশি। লেম্বুছড়ার ফিশারি কলেজে আয়োজিত হয়েছিল কৃষি বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা। এতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যে কৃষির আরও উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করার কথা বললেন তিনি। It is essential to focus on key areas that drive growth and sustainability, enhancing agriculture productivity, promoting sustainable farming practices, and supporting fisheries, piggery, watery, sericulture, dairy, anything that development are critical to our nation progress. To achieve these goals, we must leverage technology and innovation. Precision agriculture, drip irrigation, and crop insurance schemes are just a few examples of initiatives. হাতে আর সময় নেই, শেষ করলাম খবরের ডায়েরি। দেখা হবে ফের আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।